লালকেল্লার সামনের বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। বারবার পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত, ধ্বংস করে দিয়েছে জঙ্গিদের ঘাঁটি। এবার কি সেই সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা সার্জিক্যাল হামলা চালানো পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ? সেই কারণেই কি বেছে বেছে কাজে লাগানো হলো ডাক্তারদের? যখনই ভারতের মাটিকে রক্তাক্ত করেছে পাকিস্তান, তখনই তার জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পাল্টা দিতেই কি সার্জিক্যাল হামলার ছক কষল পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ? দিল্লি বিস্ফোরণের পর এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে গোয়েন্দা মহলে। সার্জিক্যাল স্ট্রাইক এমন ভাবে অভিযান চালানো হয় যাতে শুধুমাত্র টার্গেট ধ্বংস হয়, আশপাশের এলাকায় কোনো ক্ষতি হয় না। যেভাবে শরীরে অস্ত্রোপচার করেন ডাক্তাররা, যেখানে সমস্যা শুধুমাত্র সেখানে অস্ত্রোপচার, শরীরের বাকি অংশে হাত দেওয়া হয় না। এখনো পর্যন্ত পাকিস্তানের মাটিতে একাধিকবার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারত। 2016 সালে কাশ্মীরের উরি সেনা ছাউনিতে হামলা চালায় জৈশ জঙ্গিরা। 19 জন জওয়ানের মৃত্যু হয়। 9 দিন পর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে সেনা। 2019-এ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় জৈশ জঙ্গিরা। 40 জন জওয়ানের মৃত্যু হয়। 13 দিন পর পাকিস্তানের বালাকোটে জৈশের ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা, গুড়িয়ে দেয় ক্যাম্প। 2025 কাশ্মীরের ওয়েসারান ভ্যালিতে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। 2 সপ্তাহ পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি টার্গেট করে হামলা চালায় ভারত, ধ্বংস করে দেয় জঙ্গিদের ডেরা, যার মধ্যে গুরুত্বপূর্ণ 2টি জায়গা পাকিস্তানের বাহওয়ালপুর এবং মুরিদকে। বাহওয়ালপুরে জৈশের হেডকোয়ার্টার, মুরিদকেতে লস্কর-ই তৈবার সদর দপ্তর। এই 2 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক, এরই পাল্টা এবার সার্জিক্যাল হামলা। দায়িত্ব তাদের কাঁধে যারা সার্জারি করে, অর্থাৎ ডাক্তার। দিল্লি বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে একের পর এক ডাক্তারের। আত্মঘাতী জঙ্গি উমর নবী নিজে ডাক্তার, জৈশের ফরিদাবাদ মডিউলের সদস্য। এই মডিউলের সঙ্গে যুক্ত আরো 5 ডাক্তারদের এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ রঠে, সাজ্জাদ আহমেদ, মুজাম্মিল শাকিল, শাহিন সৈয়দ এবং তাজমুল মালিক। দিল্লি বিস্ফোরণের ডাক্তার জঙ্গিদের এই দল অর্থাৎ ডি কোম্পানিকে কাজে লাগিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। নিউজ 18 বাংলা। জঙ্গিদের মহিলা বস হরিয়ানার ফরিদাবাদে আল ফালাহ হাসপাতালের ডাক্তার শাহিন সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের জৈশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল এই শাহিন। শাহিন সৈয়দ দিল্লি বিস্ফোরণের পর শিরোনামে উঠে আসা চিকিৎসক। হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ হাসপাতালের এই চিকিৎসক ইতিমধ্যেই গ্রেফতার। কোনো সাধারণ জঙ্গি নয় এই শাহিন সৈয়দ, জঙ্গিদের বস। গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্ব ছিল শাহিনের উপর। শাহিনী মহিলাদের মগজ ধুলাই করত।
তারপর তাদের নির্দিষ্ট মিশনে পাঠাতো। শাহিনকে নিয়োগ করেছিল জৈশের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। সাদিয়ার স্বামী ইউসুফ কান্দাহার বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত। অপারেশন সিঁদুরের সময় বাহওয়ালপুরে জৈশের ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। মাসুদ আজাহারের পরিবারের অনেকের সঙ্গে ইউসুফেরও মৃত্যু হয়। শাহিন ডিভোর্সি, একসময় ঘর সংসার সন্তান সবই ছিল, কিন্তু পরিবারের দাবি বেশ কয়েক বছর বাড়ির সঙ্গে যোগাযোগ নেই তার। शादीशुदा थे और आराम से रह रहे थे, 2 बच्चे भी थे। कितने साल आपके शादी हो गए थे उनके साथ? 9 years। क्या वजह थी आपकी डिवोर्स हुआ उनके साथ? वो बाहर जाना चाह रही थी। एक बार मेरे से जिक्र किया, मैंने कहा यार यहाँ रहना ज्यादा सही है, यहाँ पे रिलेशन है हम लोगों के तब से। जांच करी, पूरा घर को खंगाला, देखा वाला, उनको कुछ नहीं मिला। कुछ लेकर भी गए साथ में? नहीं, लेके कुछ नहीं मिला। इस तरह की वो गतिविधियों में जो लिप्त कहा जा रहा है, वो बातें हो रही हैं जिस तरह की, तो मुझको तो विश्वास नहीं है। घर में आना जाना नहीं था उनका। फरीदाबाद में बहन कब चली गई, दिल्ली से बम ब्लास्ट से जोड़ा जा रहा है इस मामले को, कब गई वो तो नहीं मालूम। গত কয়েক বছর ধরে শাহিনের ডেরা হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ হাসপাতাল। শাহিনের এক সহকর্মীর কথায়, তার আচরণ শুরু থেকেই অদ্ভুত। বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়মের পরোয়া করত না, যখন তখন কাজ ছেড়ে বেরিয়ে যেত, অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করত না। শাহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হয় কর্তৃপক্ষের কাছে। শাহিন আগে কি করত, কোথায় কাজ করত, বারবার জানতে চেয়েও কোনো তথ্য মেলেনি। শাহিনের চলাফেরা নিয়ে অনেক অধ্যাপকই সন্দেহ করতেন। বিশ্ববিদ্যালয়ের ল্যাবে যেসব রাসায়নিক আনা হতো তার তালিকা তৈরির দায়িত্বে ছিল শাহিন। আচরণ নিয়ে সন্দেহ থাকলেও সহকর্মী যে জঙ্গিদের নেতা তা ভাবতেও পারছেন না আল ফালার অধ্যাপকরা। পরিচয় গোপন এবং গোপনীয়তা রক্ষার চেষ্টা এই মডিউলের বাকি সদস্যদের মধ্যেও ছিল। ফরিদাবাদের ডাক্তার মুজাম্মিলের সূত্র ধরেই শাহিনকে গ্রেফতার করে পুলিশ। এই মুজাম্মিল ভাড়া থাকত ফরিদাবাদেরই একটি বাড়িতে। বুধবার সেখানে পৌঁছয় নিউজ 18 বাংলা। ভাড়া বাড়ির মালিক হাজি মাদ্রাজি জানিয়েছেন, বাড়ি ভাড়া নেওয়ার সময় নিজের পুরো নামটাও বলেনি মুজাম্মিল। পরিচয় হিসেবে শুধুমাত্র ডাক্তার আল ফালাহ লিখে দেয়। ये उसी का हैंडराइटिंग? उसी के हाथ की है। अच्छा, उसी ने लिखा है। अच्छा, उसके साथ और कोई आया? कोई भी नहीं था। নিউজ 18 বাংলা। সেফ হাউসে বিস্ফোরক মজুদ মোজাম্মিলের। সেফ হাউসেই 3000 কেজি বিস্ফোরক উদ্ধার। আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে 4 কিলোমিটার দূরে সেফ হাউস। ফতেপুর তাগাহ গ্রামে মোজাম্মিলের সেফ হাউস। আর কেমন সেই সেফ হাউস, ঘুরে দেখলো নিউজ 18 বাংলা। मुजम्मिल बोल रहा था कि ये यहाँ पे आके चीजें रख के गया, मतलब बारूद रख के गया। भाई यही में निकलो है। हाँ, इतना बहुत निकलो है। एक गाड़ी लेकर एक गाड़ी? तो हाँ, यहाँ पे रख के चला गया। गाँव का ही तो बिपता आ जाएगी। हमारा गाँव बदनाम हो गया। हाँ। यहाँ कमाता और फिर 2 नंबर आदमी 2 नंबर से मोहब्बत करता है। दोस्ती में जावेद का भाई से। जावेद का भाई से? ये जावेद का ही घर है क्या? उसमें ही भाड़ा दिया था, भाड़े पे चढ़ाया था। আমরা রয়েছি ফতেপুর তাগাহ গ্রামে এবং আমাদের ডান দিকে আমরা এই মুহূর্তে রয়েছি ডেরা মহল্লায়। আমাদের ডান দিকের এই যে ঘর দেখছেন, এই ঘর থেকেই 2900 কেজি এক্সপ্লোজিভ উদ্ধার করেছিল পুলিশ। মুজাম্মিল 3 বছর আগে এই বাড়িটিকে ভাড়া নেয়। একটি ছোট একদম সাধারণ বাড়ি, যার আলাদা করে কোনো বৈশিষ্ট্য নেই। বৈশিষ্ট্য এই ঘরটিতে, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই যে খড় চাপা দিয়ে এখানে 2900 কেজি এক্সপ্লোজিভ জমা রাখা ছিল, যেটা সোমবার জম্মু কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশ তারা একসাথে এসে উদ্ধার করে। এই যে বাড়ি, এই বাড়ি বছর 3 আগে এক বিহারি মালিক যে এখানে থাকে না তার থেকে ভাড়া নেওয়া হয়েছিল। এবং ভাড়া নিয়েছিল কে না, মুজাম্মিল। বিভিন্ন অংশ একটুখানি দেখাবো। এখানে একটা ঘর রয়েছে, বিছানা রয়েছে এবং এখানে খাবার দাবারের আয়োজনের জন্য একটা চুলাও রাখা রয়েছে। এবং এই বাড়িটিকে বাছার পেছনে যে কারণ মূল রয়েছে সেটা এই বাড়ির লোকেশন, গ্রামের শেষ প্রান্তে বাড়ি। এবং আমি একবার সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেন এই বাড়িটিকেই বাছা হয়েছিল এত বিপুল পরিমাণের বিস্ফোরক মজুত রাখার জন্য। এই বাড়ির ছাদ থেকে খুব সহজ চারিদিকে নজর রাখা এবং এই বাড়িটিকেও যাতে সেফ রাখা যায় সেটাও সুনিশ্চিত করা অত্যন্ত সহজ। এবং সেই কারণেই মুজাম্মিল এই বাড়িটিকেই বেছেছিল বিস্ফোরক মজুত রাখার জন্য।
তাদের বৈঠকও হতো এই বাড়িতে এবং কখনো কখনো ছাদেও তাদেরকে বৈঠক করতে দেখা গিয়েছে। ফলে এই বাড়িটি সেফ হাউস ছিল মুজাম্মিলদের। ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, হরিয়ানা। ব্রেকিং নিউজের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমারি, গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ। আরো একবার আপনাদের জানায়, দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমারি, গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ। উমারের মা ভাইয়ের সঙ্গে ডিএনএ 100% মিল পাওয়া গিয়েছে। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমারি, গাড়িতে উদ্ধার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ। উমারের মা ভাইয়ের সঙ্গে ডিএনএ 100% মিল পাওয়া গিয়েছে। সেই কারণে পুরোপুরি নিশ্চিত যে দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমারি, গাড়িতে উদ্ধার হয়েছে দেহাংশ এবং সেই দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী। কি জানা যাচ্ছে? দেখো, এলএনজেপি হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই উমারের সঙ্গে, উমর নবীর সঙ্গে তার পরিবারের যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, অর্থাৎ উমরের মা এবং দাদার যে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়েছিল, সেই নমুনা ম্যাচ হয়ে গিয়েছে। ঘটনাস্থল থেকে, অর্থাৎ যে ঘাতক গাড়িটি থেকে যে দাঁতের অংশ, হাড়ের অংশ এবং কিছু কাপড় পাওয়া গিয়েছিল, সেইগুলোর সঙ্গে কিন্তু ম্যাচ করানো হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ম্যাচ 100% ম্যাচ করে গিয়েছে। ফলে এখন তদন্তকারীরা কার্যত নিশ্চিত হয়ে গেলেন যে ঘাতক গাড়ির যে চালক ছিল সে ওমরি। ফলে এরপর তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সেটাই আমাদের দেখার জন্য। বেশ, ধন্যবাদ। আর এবার আসছি পরবর্তী খবরে। জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছর কেমন ছিলেন, এবার কি করবেন, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন। নিউজ 18 বাংলায় অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রায় দীর্ঘ 3.5 বছরের আইনি লড়াই, তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন। তবে পার্থদা, আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন, অনেক কিছু পাল্টেছে, দলটাও পাল্টেছে অনেকটা। আপনার রং করতে হবে তো আবার একটাই জিনিস দেখছি, তোমরা দেখছো না বাড়ি আর এ বাড়ি সে বাড়ি নেই, এটা তো দেখছি, এটা তো পরিবর্তন করতে হবে। বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের ব্যাপার আছে? একটু হোয়াইট ওয়াশ করতে হবে। যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন, সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে? কি করে কথা হবে? 3.5 বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই, আমি আইনি লড়াই করছি। আমার তো আইনটা নিয়ে লড়ছি। ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে, বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে, সেটা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি তো 3 বছর পত্রিকা পড়িনি, টিভি দেখিনি। ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে, তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি? নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ। 100 বার ওরা সাসপেন্ড করবে কবে, ওরা বহিষ্কার করবে কবে, ওরা তো করেনি কিছু। একটা বেহালা লোক কি মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে? আপনি একটা সময়, যে সময় বিরোধী দলনেতা ছিলেন, অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই, বামেদের সঙ্গে একেবারে পুরোদমে সংঘর্ষ ছিল, সেই সময়ের লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন, সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করছেন? দুটোই কঠিন। ওইটা আরো কঠিন ছিল, তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কি হবে। আর এটা আরো কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে এই ক্রমাগত 3.5 বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে। সেই প্রভাব খাটানোটা তো অনেক কঠিন, সেই কঠিন কাজটাই হাতে নেব। 2026-এর নির্বাচন, SIR এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে? যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে। আমার উপর তো নির্ভরশীল না, আমি তো মানুষের উপর নির্ভরশীল। মানুষই আমার গণদেবতা। একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন একটু, সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, অনেক কথা হয়েছে। মহিলাদের হচ্ছে সফট ইয়ে, যত কিছু ঘটে মহিলাদের নিয়ে,
মহিলাদের উপর আক্রমণ করা যায়, মহিলারা কথা বলতে পারে না, মহিলাদের লজ্জাবোধ আছে, মহিলাদের সম্ভ্রম আছে, শুধু তাদের অ্যাটাক করো। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন, মানে সেই বন্ধুত্ব? আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবোই। পার্থ চট্টোপাধ্যায়কে আবারও সেই পুরনো আমেজে রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউটাউনে সোনা ব্যবসায়ী খুনে ধৃত আরও এক। শিলিগুড়ি থেকে গ্রেফতার সজল সরকার। গ্রেফতার করল বিধাননগর গোয়েন্দা পুলিশ। খুনের সময় ভিডিওর সঙ্গে হাজির ছিলেন সজলও। আর সজল সরকার কোচবিহারের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট। আগে গ্রেফতার ভিডিওর গাড়ির চালক ও ঠিকাদার। সোনা ব্যবসায়ী খুনের তদন্তে বিডিওর লকারে এবার নজর। অভিযুক্ত বিডিওর লকারে কত সোনা ছিল জানতে চায় তদন্তকারীরা। আলমারির লকারে কত সোনা ছিল জানতে তদন্ত, এবং সোনা চুরিতে অভিযুক্ত অশোক করকে ফের জিজ্ঞাসাবাদ। প্রচুর বেনামি সোনা ছিল বলেই অনুমান তদন্তকারীদের। আর বেনামি সোনা থাকায় চুরির অভিযোগ দায়ের করা হয়নি। বেনামি সোনা কোথা থেকে এলো তদন্তে পুলিশ। দেগঙ্গায় সরকারি খাল দখল। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল। পরে সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন কৃষকেরা। অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং জমি মাফিয়ার দিকে। মানতে নারাজ পঞ্চায়েত সদস্য। এটা সেচ খাল, জল নিকাশির বড় ভরসা। সেই খালি মাটি ফেলে ভরাট করা হচ্ছে। সকলে মিলে লড়াই করছি, করব। এরই প্রতিবাদে বুধবার বিক্ষোভ। উত্তর 24 পরগনার দেগঙ্গা। এখানেই চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের কেয়াডাঙ্গা। গা ঘেঁষে বয়ে গিয়েছে সেচ দফতরের খাল। 100 বছরেরও বেশি পুরনো। খালের দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। এই সেচ খাল কৃষকদের বড় ভরসা। এমন একটি খালেই নজর পড়েছে চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান এবং জমি মাফিয়ার। দিনে দুপুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছে খাল, তারপর সেই জমি বিক্রির ছক। এরই প্রতিবাদে পথে নামেন কৃষকরা, রাস্তা অবরোধ করেন। আমরা চাঁপাতলার মানুষ, চাষি মানুষ, চাষ করে খাই। এই জল নিকাশি ব্যবস্থা যদি বন্ধ করে দেয় কোনো দালাল বা কোনো মাফিয়া, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। ঘটনা হচ্ছে এখন এইটাকে যদি আটকে দেওয়া হয় তাহলে গ্রামের মানুষ বুড়বে। আটকে দিচ্ছে এই জমির মালিক। এরা হচ্ছে মানে বর্তমান মেম্বার হাসানুজ্জামান, ওনার চাচা রফিকুল ইসলাম। হ্যাঁ, ওরা নিকাশি নালার ওরা বন্ধ করে এখানে ওরা কি করবে। ওখানে মাটি আজ থেকে 4 বছর আগে ওখানে মাটি ওখানে জমানো আছে। যার মাটি সে ওই মাটিটা মানে সমান করা হচ্ছে। আর বিশেষ করে মেম্বার বা কিছু যে আছে লোকের কাছে মানে কালি লাগানোর একটা চক্র। আপনি গিয়ে সঙ্গে গিয়ে দেখে আসেন। কেউ যদি মিথ্যে কথা বলে না সেটাকে কিছু করার নেই। না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই জলা জমি ভরাটের একদম সম্পূর্ণ বিরোধী, এবং যদি কেউ এরকম করে থাকে নিশ্চয়ই আমরা দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সেটা তদন্ত করে দেখব। তা সেটা আমরা পঞ্চায়েত থেকে আমরা ব্যবস্থা নেব। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।